নমস্কার, আমি নন্দিতা। রা প্রকাশনের উদ্যোগে কিন্নরী শুধু সংলাপে নারী একটি বই অনেক দিন আগেই প্রকাশিত হয়েছিল। সেখান থেকে ইন্দিরা মুখোপাধ্যায় রচিত কর্ণ তোমায় এই শ্রুতি নাটকটি একক কণ্ঠে আমি পাঠ করছি। দ্রৌপদীর চিঠি কর্ণকে। আজ আমরা মহাপ্রস্থানের পথে পা বাড়িয়েছি। হিমালয়ের কত নাম না জানা হিমবাহ, খরস্রোতা নদী এবং পঞ্চ কেদার পেরিয়ে পাড়ি দিলাম পারিজাতের দেশে, পাখিদের স্বর্গরাজ্যে। তুমি হয়তো পূর্ণ জন্ম নিয়ে আবার আসবে এ পথে, তাই পাহাড়ের গায়ে লিখে গেলাম এই স্বগোক্তোক্তি। আমার ইহকাল পরকাল সবই কালের স্রোতে ভেসে গেছে জম্বুদ্বীপের জ্বালাময়ী আগুনে। আমার অভিশপ্ত জীবনের শেষ ইচ্ছের তাগিদে এই চিঠি তোমাকে লেখা। শেষ হতে হতে তবু এখনো শেষ হলাম না। এইবার বোধহয় আমার মোক্ষ লাভ হবে, তাই সেই মুক্তি প্রদেশে পৌঁছানোর অপেক্ষায় রয়েছি। স্বর্গরাজ্যের আঙিনায় এ চিঠি লিখে রেখে গেলাম পাহাড়ের গায়ে, প্রযত্নে হিমালয়। এই ঠিকানায় কোনো এক সময় জোনাকগুচ্ছ আলো দেখিয়ে আর আমার গন্ধ বাতাস পথ চিনিয়ে তোমাকে নিয়ে আসবে এই ঠিকানায়। এই পাথরে খোদাই করে রেখে গেলাম আখরগুলি, আমার চিহ্ন নাম তোমার জন্য। এই চিঠিতে আমি প্রায়শ্চিত্ত করে যাব স্বয়ংবরা হয়ে যে অপমান একদিন তোমায় করেছিলাম, সেই না বলা কাহিনী। সারা জম্বুদ্বীপের মানুষেরাও জেনে যাবে সেই সব না বলা কথা। পাঞ্চাল দেশে আমার জন্ম কিনা জানি না, তবে আমাকে এখানে নিয়ে এসেছিলেন পাঞ্চাল রাজ দ্রুপদ, তার কন্যার পরিচয়। যজ্ঞাগ্নি সম্ভুতা বানিয়ে ইন্দ্রজালের মোহে ধোয়ার আড়ালে যজ্ঞের আগুনের মধ্যে থেকে আমাকে বেরিয়ে আসতে বলা হলো। জনসাধারণ জানত না এত সব ভেলকি। আমার নাম হলো যাজ্ঞসেনী। আমি হলাম দ্রুপদ রাজের অগ্নিকন্যা কৃষ্ণরূপা দ্রৌপদী, সমগ্র জম্বুদ্বীপের কৃষ্ণা। যজ্ঞের অলৌকিক শক্তির মাহাত্ম্যে আমার গোধূম বর্ণ পুড়ে এই হাল হলো। জানলো সকলে, দেখলো সকলে, আর পুড়েছিল আমার অদৃষ্ট। তুমি জানতে কর্ণ যে রাজা দ্রুপদ আমাকে দত্তক নিয়েছিলেন? এ ছিল রাজা মহাশয়ের রাজনৈতিক চাল। ধনুর্ধর দ্রোণ আর পাঞ্চাল রাজ দ্রুপদের কুন্দল অনেক কালের। এক সময় তারা ছিলেন হরিহরাত্মা, কিন্তু দ্রুপদ প্রতিপত্তিময়ী হয়ে ওঠার পর অভাবের তাড়নায় আশ্রয়প্রার্থী বাল্যবন্ধু দ্রোণকে সপরিবারে আশ্রয় দেননি। সেই কারণে অপমানিত দ্রোণ আশ্রয় নিয়েছিলেন হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের রাজপ্রাসাদে। বুকে ছিল তার এক রাশ ক্ষত, চোখে ছিল প্রতিশোধের আগুন। কৌরবদের অস্ত্র শিক্ষাগুরু দ্রোণ আক্রমণ করলেন পাঞ্চাল, বন্দি করলেন দ্রুপদকে। দ্রুপদও সেই রাগে দ্রোণকে বধ করার প্রতিজ্ঞা নিয়েছিলেন। কুরু পাঞ্চাল বিবাদ আজও মেটেনি কর্ণ। এখনো ধিকি ধিকি জ্বলছে জম্বুদ্বীপের অভ্যন্তরে, সেই আগুনের ফুলকি এসে লেগেছে। মহারাজ দ্রুপদ শুধুই দ্রোণের ওপর প্রতিশোধ নিলেন না, দ্রোণকে উপলক্ষ করে সমগ্র কুরু বংশের ওপর প্রতিশোধ নিলেন। ক্ষুদ্র লক্ষ্য দ্রোণাচার্য, বিশেষ লক্ষ্য হস্তিনাপুর। আমার স্বয়ংবর সভা কেন হলো জানো? দ্রোণাচার্য যখন পাঞ্চাল আক্রমণ করলেন, তখন দুর্যোধন আর তার ভাইদের আর এমনকি তোমাকেও প্রতিহত করেছিলেন মহারাজ দ্রুপদ। কিন্তু আক্রমণ করতে গিয়ে যে তরুণ বীর যোদ্ধার হাতে দ্রুপদ বন্দী হয়েছিলেন, সেই তরুণটিকে দ্রুপদ রাজোচিত মর্যাদার সঙ্গে সসম্মানে নিয়ে গিয়েছিলেন দ্রোণের সামনে। দ্রুপদ মুগ্ধ হয়েছিলেন সম্বর্ধনায়। স্বপ্নের আবেশে আবিষ্ট হয়ে সেই তরুণটিকেই মনে মনে চেয়েছিলেন কিনা তাকে সাহায্য করতে পারবে যদি কুরু পাঞ্চাল যুদ্ধ হয়। এই তরুণটি ছিল অর্জুন, যার জন্য আয়োজন হলো স্বয়ংবর সভার। কৌরবরা কখনো পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করবে না, আর কৌরবরাই দ্রুপদের শত্রু। এই তরুণ পাণ্ডব অর্জুনকেই চাইলেন দ্রুপদ। এদিকে যখন সারা দেশের মানুষ জানলো যে বারণাবতে অবস্থানকালে দুর্যোধনের চক্রান্তে একই গৃহের মধ্যে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে পঞ্চ পাণ্ডব সহ কুন্তী, দ্রুপদ সেই সুযোগের সদ্ব্যবহার করলেন এক মহান রাজনৈতিক চাল চেলে, যার প্রথম পদক্ষেপে ছিল স্বয়ংবর সভা। আসলে দ্রুপদের নিকট খবর ছিল যে পাণ্ডবেরা বারণাবতে পুড়ে মরেনি, তাই শূন্য থেকে ঝোলানো মাছের চোখে লক্ষ্যভেদের মতো কঠিন পরীক্ষার আয়োজন করলেন, যা উত্তীর্ণ হবার যোগ্যতা একমাত্র অর্জুনেরই আছে।
আর আমি হলাম সেই তুরুপের তাস, যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে অর্জুনের গলায় মাল্যদান করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এও আমাকে শেখানো হয়েছিল।